নিফটির সিচুয়েশনে দেখতে পাচ্ছি ফ্ল্যাট মুভমেন্ট করে চলেছে এবং বেশ কিছুদিন ধরে একই সিচুয়েশন, বিগত 6 মাস ধরে প্রায় 5% কাছাকাছি নেগেটিভ হয়ে গেছে এবং পোর্টফোলিওগুলোর অবস্থা তার থেকে আরো খারাপ। প্রতিটা পোর্টফোলিও কোনোটা 5%, কোনোটা 10% নেগেটিভ হয়ে গেছে। অনেকে প্রশ্ন করছে সিচুয়েশন কি করা যেতে পারে, কোথায় দাঁড়াতে পারে, লাস্ট কোথায়, মানে সিচুয়েশন শেষ কোথায় দাঁড়াচ্ছে। যদি আজকে সিচুয়েশন দেখি, নিফটি রয়েছে 22,838 এরকম সিনারিওতে রয়েছে এবং মেটাল সেক্টর প্রচুরভাবে ডাউন হয়ে গেছে, ব্যাংকিং সেক্টর ডাউন রয়েছে, অটো সেক্টর 1%-এর বেশি ডাউন রয়েছে এই মুহূর্তে, ফার্মা সেক্টর ডাউন রয়ে গেছে, এফএম সেক্টর ডাউন হয়ে গেছে, প্রতিটা সেক্টর পর্যন্ত ডাউন হয়ে গেছে, শুধুমাত্র আইটি ছাড়া প্রত্যেকটা সেক্টর ডাউন। এই যে সিনারিও দাঁড়িয়ে রয়েছে, এই সিনারিওতে এমন কিছু কিছু স্টক রয়ে গেছে, স্টকগুলো কিন্তু খুব প্রমিসিং স্টক। কালকে একটা যে স্টকের কথা আমি বলছিলাম, জেন টেকনোলজি, পুরো টোটাল ডিটেলসটা বলেছি, সেই টেকনোলজি আজকেও কিন্তু স্টকটা দেখতে পাচ্ছি 10%-এর বেশি কিন্তু লোয়ার সার্কিট লেগে গেছে প্রচুর ভাবে। দেখা গেছে কোনো কোনো স্টকের Q3 রেজাল্ট ভালো হয়নি, সেই সমস্ত স্টকগুলো এই মুহূর্তে ডাউন হয়ে গেছে। এই সব কিছু বলার আগে আমি সবাই স্বাগত জানাচ্ছি টেক ইনভেস্টরের পক্ষ থেকে। নতুন যারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করো। কেন এই কথাটা বলছি, কারণ না হলে কিন্তু অনেক ইনফরমেশন এর পরে বাদ হয়ে যাবে, কারণ ইউটিউব শুধুমাত্র সাবস্ক্রাইবার যারা থাকে তাদেরকে ইনফরমেশন গুলো পাঠায়, বাকিদেরকে পাঠায় না। বোঝা গেল এটা। এবার আসা যাক ইন্টারেস্টিং পয়েন্টগুলোর দিকে। সব আর পুরনো অজস্র ধন্যবাদ তাদেরকে এত সুন্দর সুন্দর কমেন্ট গুলো করার জন্য। পেন ড্রাইভ লেভেল মোটামুটি কমপ্লিট, এবারে 4th লেভেলের সমস্ত পাঠানো হয়ে গেছে। এরপরে বেশ কিছু বই পাঠানোর ব্যাপার রয়েছে, সেগুলোর কথা বলবো। এই মুহূর্তে ইন্টারেস্টিং পয়েন্ট সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এই মুহূর্তে পোর্টফোলিও গুলো নেগেটিভ হয়ে যাচ্ছে। যেসব স্টক গুলোকে আমি বেঁচে দিয়েছিলাম বা যারা নিজেরা নিয়েছিল বা এর আগেও নিয়েছিল, যারা এমন সিচুয়েশনে ছিল যে স্টক গুলো যখন কেনার পরে স্টকটা এরকম জায়গায় উঠে গেছে, এতটা পার্সেন্টেজ প্রফিট, তোমার 1 লক্ষ টাকা তুমি ইনভেস্ট করেছিলে, দেখা গেল সেটা 1,50,000 টাকা হয়ে গেল। তারপরে এটা পড়তে শুরু করলো, পড়ে এখন এমন সিচুয়েশন, কারোর ক্ষেত্রে সামান্য প্রফিট রয়েছে, কারোর ক্ষেত্রে প্রফিটটাকে ছেড়ে যাওয়ার জোগাড় হচ্ছে। মানে অনেকে বলছে, স্যার যে ইনভেস্টটা করেছে 1 লক্ষ টাকা, সেই ইনভেস্টেড অ্যামাউন্টটাকে তো ঠিকঠাক থাকবে, মানে সেইটুকুটা তাহলে ফেরত যাবো, নাকি এই যে লসের যদি চলে যায় এটা নিচে নেমে যায়, এটা নামার পরে শেষ কোথায় হবে? তো এই প্রশ্নটা সব থেকে বড় জায়গা দাঁড়িয়ে রয়েছে যে এটা নামছে কত পর্যন্ত যাবে। যদি তাহলে তো বেটার হয় এই মুহূর্তে প্রফিট বুক করে যাওয়াটাই বেটার হবে। তো এই সব প্রশ্নগুলো কিন্তু রয়ে যাচ্ছে। তো এই মুহূর্তে যে বিষয়টা বলা, সেটা হচ্ছে ভালো ভালো স্টক গুলো যেরকম এক্সপেকটেশন ছিল ক্ষেত্রে, সেগুলো সেই এক্সপেকটেশন কোনোটাই কিন্তু এক্সপেকটেশন পরিমাণটা এত বেশি হয়ে গেছিল যে 5 বছরে 1700-1800% রিটার্ন আমাদের দিয়ে দিয়েছে স্টকটা। অথচ দেখতে পাচ্ছি আমরা 2-3 দিনের মধ্যে 30-40% কারেকশন হয়ে গেল। মানে আগের দিন 20% লোয়ার সার্কিট লেগেছে, আজকে 10%। মানে এমনই সিচুয়েশন হয়ে গেছে কোম্পানিটার। অথচ কোম্পানি যদি দেখো, যে ডিফেন্স সেক্টরে কাজ করে কোম্পানিটা, ফ্যান্টাস্টিক কোম্পানি, অ্যারোস্পেসের কাজ করে, ড্রোন টেকনোলজির উপরে একটা নতুন যুগ নিয়ে এসছে। এর অনেকগুলো বড় বড় কোম্পানিকে অ্যাকুইজিশন করে রেখে দিয়েছে। সেই সব কোম্পানিগুলো কিন্তু যেমন ভেক্টর টেকনোলজি কিংবা ভৈরব প্রাইভেট লিমিটেড, এরা অ্যারোস্পেসের উপর যে রিসার্চ করা, রোবোটিক্স এর উপর কাজকর্ম করা, সেসব কোম্পানিগুলোকে নিয়ে কাজ করছে। তাহলে অথচ এই কোম্পানি দেখতে পাচ্ছি আমরা 10% নেগেটিভিটি। চলে আসা যাক সেকেন্ড ওয়ান, বেস্ট অ্যাগ্রো। এই কোম্পানিটা একটা সময় দুর্দান্ত কোম্পানি ছিল, অথচ এখন 70-80% ডাউন হয়ে গেছে। যারা সে সময় দিয়ে কিনেছিল, যে সমস্ত, তারা আমাকে বলছে এখন তো স্যার কি করবো, -70% হয়ে গেছে। তাহলে কি প্রফিট বুক করে নেওয়া নিয়ে এখন জাস্ট লস বুক করে, প্রফিটের জায়গা থাকছে না, প্রচুর লস বুক করে ছেড়ে দেবো, এমন সিচুয়েশন। অথচ কোম্পানিটা যে দেখি অ্যাগ্রো কেমিক্যাল জায়গায় বিরাট ভাবে কাজ করছে কোম্পানি, ফার্টিলাইজারের উপর কাজ করছে কোম্পানি। যেরকম ভাবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যা ইনিশিয়েটিভ গুলো গ্রহণ করেছে, ভবিষ্যতে সেগুলো অনেক ভালো সিচুয়েশন তৈরি করতে পারে। অথচ কোম্পানি 10% লোয়ার সার্কিট লেগে রয়েছে। থার্ড ওয়ান রয়েছে, যেটা কোম্পানিটাকে নিয়ে আগেও কথা বলেছিলাম, হিন্ডওয়্যার। এই কোম্পানিটা কিন্তু 5%-এর উপর ডাউন হয়ে গেছে কোম্পানিটা। এই কোম্পানির যাকে বলা লোয়ার সার্কিট, অর্থাৎ মানে কনস্ট্যান্ট সব সেল করে চলেছে। এই মার্কেটে কি হয়, মার্কেটে একজন বায়ার থাকছে, একজন থাকে সেলার। এই বায়ার আর সেলারের মধ্যে টাগ অফ ওয়ার হয়, কে নেবো কে নেবো না। এখন এই সিচুয়েশনে সবাই যদি সেল করতে, বিক্রি করতে থাকে, তাহলে কেনার কেউ না থাকে, তাহলে পর সেটাকে বলে লোয়ার সার্কিট। তুমি কিনেছো, বিক্রি করতে পারছো না, স্কোপ চেষ্টা করে যাচ্ছে বিক্রি করা, সবাই বিক্রি করছে। এই একটা জায়গা দেখলাম। আমরা দেখতে পাচ্ছি এইচপ্যাল, সেখানে দেখছি নেগেটিভ 5%। এফসিএল কেমিক্যাল সেক্টর, একটা ইন্টারেস্টিং কোম্পানি, সেখানে দেখছি 5%। আর একটা কোম্পানিকে নিয়ে অনেকে বলছিল, সেটা ক্যাম্পাস। আমাকে এই কোম্পানিগুলোর কথা বলেছে বলেই এই মুহূর্তে কথাগুলো আলোচনা করে নিচ্ছি। ক্যাম্পাস কিন্তু একটা ইন্টারেস্টিং কোম্পানি। এই কোম্পানি কিন্তু যাকে বলা হয় শু মেকিং এর ব্যাপারে একটা ইন্টারেস্টিং জায়গা নিয়ে রয়েছে, লেদারের উপরে কাজকর্ম করে। এদের যে বলা হয় ক্যাম্পাস যে শু গুলো, অ্যাক্টিভ শু গুলো, সেগুলো কিন্তু খুব বিখ্যাত, প্রচুর আউটলেট। মানে রিল্যাক্সো সঙ্গে যদি কম্পেয়ার করো, রিল্যাক্সের কস্ট অনেক বেশি তুলনামূলক, কিন্তু ক্যাম্পাসের কস্টিং খরচা অনেক কম, আউটলেট সংখ্যা কম, কিন্তু এদের ডিমান্ড
দারুণ, অথচ সে কোম্পানি আমরা দেখছি পুরো -5% হয়ে গেছে। অ্যাম্বার টেকনোলজি একটা ইন্টারেস্টিং কোম্পানি। এই কোম্পানিটা বেসিক্যালি মেন যে কাজ করে সেটা হচ্ছে এসি কম্পোনেন্ট গুলো তৈরি করে। এসি কম্পোনেন্ট গুলো ছোট করে বললে সেটা মানে খুব ছোট কথা বলা হবে। কোম্পানিটা কিন্তু সারা বিশ্ব জুড়ে ডিমান্ড রয়েছে। বিশেষ করে আমি টিটাগড় বা রেলওয়ে সেক্টরে যতগুলো ওয়াগন তৈরি হচ্ছে প্রত্যেকটা অ্যাম্বারের সঙ্গে কিন্তু টিটাগড়ের একটা টাই আপ করা। সমস্ত ওয়াগনের সমস্ত এসি গুলো কিন্তু এদের সাপ্লাই করবে। শুধু এই কোম্পানি বলে না, বড় বড় যে এলজি, ডাইকিন, এই সমস্ত ব্লু স্টার সমস্ত কোম্পানি পার্টস, বিশেষ কম্প্রেসার, এগুলো সমস্ত কিন্তু অ্যাম্বার এন্টারপ্রাইজ তৈরি করছে। প্রিন্টেড সার্কিট বোর্ড ভিতরে যেগুলো সেগুলো তৈরি করছে কাজটা, অথচ কোম্পানিটা 5% বেশি কিন্তু নেগেটিভ হয়ে গেছে। ইন্টারেস্টিং পয়েন্ট, নিবে আরেকটা ইন্টারেস্টিং কোম্পানি। এই কোম্পানি ডিফেন্স সেক্টরে একটা ফ্যান্টাস্টিক প্রিসিয়াস ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্ট গুলো তৈরি করা, নাইট ভিশন তৈরি করা, এই সমস্ত কিছুর পিছনে কিন্তু এই কোম্পানির একটা বড় অবদান থাকে। ভেরি স্মল ক্যাপ কোম্পানি, প্রচন্ড রিস্কি, কিন্তু এই কোম্পানিটাও কিন্তু ইন্টারেস্টিং। লাস্ট ওয়ান হচ্ছে MICL, এটা নিয়ে অনেকে জিজ্ঞেস করছিল, সেটাকে বলে দিই একবারে। সেটা হচ্ছে এই কোম্পানিটা মাইক ইলেকট্রনিক্স লিমিটেড, প্রিন্টেড সার্কিট বোর্ডের উপর কাজকর্ম করে কোম্পানিটা, ইলেকট্রনিক ম্যানেজমেন্ট সার্ভিসেস এর উপর কাজ করে, EMS বলে যেটা, সে তার উপর কাজ করে কোম্পানি। ফ্যান্টাস্টিক কোম্পানি, অথচ কোম্পানিটা কনস্ট্যান্টলি, শুধু আজ -5% না, বিগত প্রায় এক মাস ধরে নেগেটিভ হতে হতে 30-40% নেগেটিভ হয়ে গেছে। এমন একটা প্রশ্ন ছিল সামনে, সবাইকে তুলে ধরছি যে এখন তাহলে কি করা উচিত, কেন এই সিচুয়েশন, এর শেষ কোথায় রয়েছে। যদি দেখতে এই যে সিচুয়েশন দাঁড়িয়েছে, পোর্টফোলিও গুলো নেগেটিভ হয়ে চলেছে, এমন একটা সিনারিও যেখানে মনে হচ্ছে যে এরপরে কি হবে, এর সিনারিওর পর কি দাঁড়াচ্ছে, বেসিক্যালি কেন। প্রথম হচ্ছে কেন প্রশ্নটা জানলেই কিন্তু উত্তর চলে আসবে কখন। প্রশ্নটা হচ্ছে কেন, কেনর কথা উত্তর হচ্ছে একটাই, সেটা হচ্ছে কি আমাদের এই সিচুয়েশন যেখানে দাঁড়িয়ে রয়েছে, ইকোনমি স্লোডাউন। আমাকে কালকে একজন বন্ধু বলছিল যে USA তে ডো জোন্স পজিটিভ মুভমেন্ট করছে, কিন্তু ফলে আমরা এক্সপেক্ট করবো ইন্ডিয়াতেও কিন্তু দারুণ পজিটিভ মুভমেন্ট। কিন্তু ইন্ডিয়ার কনসেপশন এবং আমেরিকা US মার্কেট কনসেপশন টোটালি ডিফারেন্ট। ওখানে মিস্টার ডোনাল্ড ট্রাম্প যে ধরনের ইনিশিয়েটিভ গ্রহণ করেছে, আমাদের দিকে দেখতে গেলে কিন্তু খারাপ মনে হতে পারে, কিন্তু ওদের পক্ষে সেগুলো অত্যন্ত প্রয়োজন। যেরকম USA যে এইড গুলো দেওয়া হচ্ছিল, যেগুলো সাহায্য করছে, আর্থিক সাহায্য, সেগুলো সব বন্ধ করে দেওয়া। সেকেন্ড ওয়ান কাজ কি, সেকেন্ড ওয়ান কাজ হচ্ছে সাধারণ নাগরিক তাদের থেকে ট্যাক্স গুলো নিয়ে, প্রচুর পরিমাণ ট্যাক্স নিয়ে সেগুলো অন্যান্য দেশে অন্যান্য খাতে খরচের জায়গায় অন্যরকম খরচ খরচা, যেরকম কোনো ভোট কন্ডাক্ট করতে, কোনো ধরনের মানে অন্যান্য কাজগুলো করতে, সেগুলো ক্ষেত্রে খরচ খরচাগুলো করানো হচ্ছিল, যেগুলো অপ্রয়োজনীয়, সেগুলো সব বন্ধ করানো হয়েছে। এছাড়া যে ধরনের ট্যারিফ চার্জ গুলো করছিল অন্যান্য দেশ, যেগুলো আন্ডার ডেভেলপ ইন্ডিয়া বা এটসেট্রা, তাদেরকে সমপরিমাণ রিসিপ্রোকাল ট্যাক্স, মানে তুমি আমার যে পরিমাণ ট্যাক্স চার্জ করবে তোমাকেও সেরকম ট্যাক্স চার্জ করা হবে। ফলে এদের ভয় পেয়ে এরা কি করছে, এখন সমস্ত ট্যাক্স গুলো তুলে নিচ্ছে, ফলে ওদের অনেক সহজ হয়ে যাচ্ছে ব্যাপারটা। এই ধরনের বেশ কিছু গ্রহণ করেছে নিয়ম কানুন, প্লাস ওদের দেশের যে সমস্ত কর্মসংস্থান বাড়ানোর জন্য ইন্ডিয়ান এবং যেসব কোম্পানিগুলো আইটি রয়েছে তাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, এই দেশের লোককে তোমাকে নিতে হবে, 90% লোক এখানকার, 10% লোক তোমাদের দেশের। ফলে এইরকম সিনারি যখন চলে আসছে, তখন এই ধরনের প্রেসারে সমস্ত কোম্পানিগুলো কিন্তু ওখানকার লোককে নিতে বাধ্য। ফলে আলটিমেটলি ডোমেস্টিক কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ডিমান্ড বেড়ে গেল, কর্মসংস্থান প্রচুর বেড়ে যাবে, নেক্সট রিপোর্টে দেখতে পারবে তোমরা। আর শুধু তাই বলে না, এছাড়া যত রকম যারা রয়েছে এদেশে অনুপ্রবেশকারী, ইলিগাল, এই ইলিগাল ইমিগ্রেন্ট বলে সমস্ত, বিশেষ করে ইন্ডিয়ান বা অন্যান্য দেশে যারা যারা আছে তাদের সকলকে ফেরত পাঠানো হচ্ছে, এবং ফেরত পাঠানো হচ্ছে এমন ভাব দেখিয়ে, যাতে কিনা অপমানিত করে তাদেরকে ছেকল বেঁধে, যে বাকি যারা মানে কেউ এদেশে আর ভবিষ্যতে না আসতে চেষ্টা করে। তো এইরকম অপমানিত করিয়ে পাঠানো হচ্ছে। মানে আলটিমেটলি যদি ইউএস এর পয়েন্ট অফ ভিউ থেকে দেখি, তারা যে ব্যবস্থা গ্রহণ করছে আগামী কয়েক বছর ইউএস এর টপ জায়গায় চলে যাবে, এটা হচ্ছে ফার্স্ট ফরমোস্ট। ফলে তাদের মার্কেটে ইমপ্রুভমেন্ট হওয়াটা কোনো সাধারণ ঘটনা, আরো বেশি ইমপ্রুভমেন্ট এক্সপেক্ট করবো। আসা যাক ইন্ডিয়ান মার্কেট প্রচুর প্রেসারে রয়েছে। প্রথমত আমরা চায়নার সঙ্গে কম্পিট করার চেষ্টা করছি, আমরা আমাদের ইকোনমিকে মনে করে নিয়েছিলাম তৃতীয় জায়গায় আসতে চলেছে 2030 সালের মধ্যে। কেন? তার কারণ হচ্ছে ইন্ডিয়া, আমাদের ইকোনমিক গ্রোথ প্রচুর, 8% রেটে গ্রোথ আমাদেরকে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া মোটামুটি বলছিল, 7 to 8%। তো এই রেট অফ গ্রোথটা যদি সত্যি সাস্টেন করে তাহলে সত্যি সম্ভব। কিন্তু আমরা দেখতে পেলাম বেশ কিছু কিন্তু আমাদের ডেসক্রিপেন্সি, কিছু অভাব জায়গা রয়ে গেছে, যেগুলোকে মেক আপ করার দরকার। গভর্নমেন্ট তরফ থেকে শুধু অনুদান দেওয়া নয়, গভর্নমেন্টের তরফ থেকে শুধুমাত্র কিছু ছাড় দেওয়া নয়, গভর্নমেন্ট ব্যাপার শুধু নয়, প্রাইভেট এবং গভর্নমেন্ট উভয়কেই কাজ করতে হবে, সেই জায়গাগুলো নেই। এমপ্লয়মেন্টের একটা ব্যাপার রয়ে গেছে, যে এমপ্লয়মেন্ট কিন্তু আনএমপ্লয়মেন্ট পার্সেন্টেজ আস্তে আস্তে বাড়ছে। দ্বিতীয়ত ব্যাপার সেটা হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। প্রোডাক্ট বলতে এই সিচুয়েশনে যা পরিমাণ অ্যাসেট, যে পরিমাণে আমরা সার্ভিস দিচ্ছি সারা ভারতীয়রা সবাই মিলে, তার টোটালটা যখন যোগ করা হচ্ছে এবং ট্রেড ব্যালেন্স যেটা সেগুলো বাদ দিচ্ছি, যেটা দ্বারা সেটা হচ্ছে জিডিপি। এই জিডিপি গ্রোথ রেট যদি কমে যায় তাহলে একটাকে নেগেটিভিটি। নেক্সট ওয়ান ইনফ্লেশন, যেটা ইনফ্লেশনটা
খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, ইনফ্লেশনটা বাড়ছে। আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে এইসব কোম্পানিগুলোর রেজাল্ট, যেগুলো আমি বলছিলাম Q2 তে দাঁড়িয়ে থেকে আমরা সবাই বলেছিলাম Q3 তে খুব আশা করছি আমরা, কিন্তু আশার পরিমাণ দাঁড়িয়েছে এইগুলো সমস্ত যে রেজাল্ট কোনোটারই ভালো হয়নি। যেহেতু ভালো হয়নি সেই জন্য কিন্তু মার্কেট এইগুলোকে সব ছুড়ে দিচ্ছে এবং ফেলে দিচ্ছে। মানে মার্কেট অলরেডি, জাস্ট ফর এক্সাম্পল দিচ্ছি, যদি কোনো একটা স্টকের দাম 100 টাকা হয়ে থাকে, মার্কেট অলরেডি 200 টাকা করে দিয়েছে স্টকের দাম। এবারে সেখান থেকে কারেকশন হয় অন্তত যেটা দাঁড়াবে 120 বা 110, মানে 70 to 80% কারেকশনটা অত্যন্ত স্বাভাবিক। এবার নিফটির ক্ষেত্রে যেটা বলছে 20% কারেকশন হওয়াটা কোনো বড় ব্যাপার না, অর্থাৎ 22,800 যেটা দাঁড়িয়ে রয়েছে ওটা 21,000-এর কাছে চলে আসাটাও কিন্তু খুব অস্বাভাবিক ব্যাপার নয়। তাহলে এতগুলো বিষয় রয়েছে, এতগুলো পয়েন্ট রয়েছে, যে পয়েন্টগুলোর জন্য এই মুহূর্তে মার্কেটে খুব বেশি আশাজনক কিছু দেখতে পাবো না, এবং এটা স্বাভাবিক ঘটনা, অত্যন্ত স্বাভাবিক। তাহলে এখন চেঞ্জেস কি করা উচিত? মার্কেটের প্রফিটেবিলিটি যা রয়ে গেছে বা সিচুয়েশন যদি রয়ে গেছে, এটা কিন্তু লং রান, মানে চট করে খুব শিগগিরই এর থেকে রিকভারি হবে না। এফআইআই, ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর, তারা কনস্ট্যান্ট সেল করে চলেছে এবং সেটা খুব স্বাভাবিক। এবং এটা কি করা উচিত না, এই সিনারিওতে কি করব? প্রথমত হচ্ছে যারা সুইং ট্রেডিং বা এই ধরনের সিনারিও শর্ট টার্মের যারা প্রফিটেবিলিটি থাকছে, তারা যদি প্রফিট থাকে এই মুহূর্তে বুক করে নেওয়া উচিত, কারণ বলা যাচ্ছে না মার্কেটটা কোথায় যাবে, কোনোদিনই এখন এই মুহূর্তে বলার কোনো অবস্থা নেই। এবং কেউ যদি মনে করে মার্কেটের পিক আর কোনটা বটম সেটা আমি অ্যানালিসিস করার ক্ষমতা রাখে, তাহলে সে ভুল কথা বলছে বা মিথ্যা কথা বলছে। তাহলে এই সিনারিও দাঁড়িয়ে থেকে মার্কেটে কোনো পজিটিভিটি দেখা যাচ্ছে না। মার্কেট এখন ফ্ল্যাট আর সাইডওয়ে মুভমেন্ট চলবে এবং এটা একটা লং টার্ম বলা যেতে পারে। এবারে যারা লং টার্ম 10 বছর 15 বছর জন্য রেখে দিয়েছে, তাদের ক্ষেত্রে সুযোগ এটা তৈরি করছে না সুযোগ তৈরি করছে না, সেটা একটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তর্কের ব্যাপার। কারণ সুযোগ তৈরি করা বলতে কি বোঝায়, যদি এটা কন্টিনিউয়াসলি চলে এবং আরো পরে মার্কেটটা, তাহলে এখন এটা কিন্তু কেনাটা বোকামো হবে, ফলে আর একটু ওয়েট করাটা উচিত হবে। আর যদি এইটাই রেখে আস্তে আস্তে এটাকে বটম তৈরি করে আবার ওপরে ওঠার চেষ্টা করে, তাহলে আমি বলবো কেনাটা সুবিধাজনক। তো এসআইপি যারা যারা করে যাচ্ছে কন্টিনিউ করতে হবে, আর স্টক গুলোকে বিশেষভাবে নজর রাখতে হবে, কারণ এইগুলো যদি 20% 10% ডাউন হতে থাকে, তাহলে মার্কেটে এখন ইনভেস্ট না করাটাই ভালো। অ্যাটলিস্ট 20-30% মতো কারেক্টেড হওয়ার পর তারপরে ইনভেস্ট করাটা ভালো বলে আমার মনে হচ্ছে। তো আজকে এই নিয়ে শেষ করছি। নমস্কার।